স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচির আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের 50টিরও বেশি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এরপর সড়ক পথে যান দিনাজপুরে। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া নামক স্থানে 12 কিলোমিটার খাল পুনর্খনন কাজের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে নানা মরহুম ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশিদ জাহান হক সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। 20 রমজানের পর যে কোনো বিজয় রাতে শবে কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সূরাও রয়েছে। সব অর্থ রাত বা রজনী, আর কদর অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের আরবি অর্থ হলো লাইলাতুল কদর। পবিত্র শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করেন। পবিত্র রমজান মাসে দেশের অনেক মসজিদে তারাবির নামাজে কুরআন খতম দেওয়া হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, অর্থাৎ আজ সোমবারই শেষ হচ্ছে সরকারি অফিস আদালতের কার্যক্রম। এতে টানা 1 সপ্তাহের বড় ছুটিতে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পাশাপাশি 17 মার্চ পবিত্র শবে কদর ও 18 মার্চ সাধারণ ছুটি থাকবে। এর ফলে সব সরকারি অফিসে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিন ঈদের ছুটি থাকবে। তবে এরই মধ্যে অনেকেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে ট্রেন যাত্রায় যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেন তারা সকাল থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছেন। সকাল থেকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেনই মানে অন টাইমে ঢাকা থেকে ছেড়ে যায়। 2-1টি ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়। তার মধ্যে নীল সাগর এক্সপ্রেসটি 30 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আর আপনি জেনে থাকবেন যে আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজকে থেকে ঈদ স্পেশাল ট্রেনের চলাচল শুরু। ঈদের ট্রেন যাত্রা নিয়ে এবারে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী আলওয়ান খান। কথা বলবো তার সাথে। আলওয়ান, ঈদ যাত্রায় আজ এখন পর্যন্ত কমলাপুর থেকে কতটি ট্রেন ছেড়ে গেছে এবং যাত্রীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? নুজহাত, আমরা মাত্রই একটি ট্রেন আমাদের সামনে থেকে ছেড়ে গেল এবং অন টাইমেই ছেড়ে গেছে, এরকমটাই আমরা দেখেছি। এখন পর্যন্ত এই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত মোট 24টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং আরও একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেনটিও কিন্তু ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। যাত্রীরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা ট্রেনে উঠে তাদের নির্দিষ্ট যে আসন সে আসন তারা নিচ্ছে। আমরা যদি ঈদ যাত্রা নিয়ে আজকে বলি,
ঈদযাত্রার আজকে চতুর্থ দিন চলছে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। অধিকাংশ যাত্রীরাই কিন্তু স্বস্তির ঢেকুর তুলেছে এইবারের ঈদযাত্রা নিয়ে। কারণ প্রতিবার ঈদযাত্রায় আসলে কিছু কিছু টিকিট তারা কিনতে পারতো অনলাইন থেকে, বাকি টিকিট কিন্তু তারা সংগ্রহ করতে হতো কাউন্টার থেকে, যার ফলে এখানে এসে দীর্ঘ সময় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এবং তারা বিরক্তি কিংবা ভোগান্তিতে পড়তো। এবারের ঈদযাত্রায় কিন্তু সেই ভোগান্তি এবং বিরক্তি কোনোটাই পায়নি এমনটা জানিয়েছে। তার কারণ শতভাগ ট্রেনের টিকিট এবার তারা অনলাইন থেকে সংগ্রহ করতে পেরেছে এবং আমরা প্রতিটা যাত্রী কিন্তু বলেছে এবং যে তাদের সময় মতো তারা ট্রেনটা এসেছে এবং সময় মতো ছেড়েছে, এরকম প্রত্যাশাও তারা করছেন। যারা ট্রেনে যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছে এবং স্টেশন মাস্টারও কিন্তু এরকমটা বলেছে যে এখন পর্যন্ত যেই ট্রেনগুলো ছেড়ে গেছেন এগুলো কিন্তু সঠিক শিডিউলেই এখান থেকে রওনা দিয়েছেন। এবং আমি যদি বলি আজকে 57টা ট্রেন এখান থেকে ছাড়বে এবং একটি ট্রেন যেটি স্পেশাল ঈদ উপলক্ষে স্পেশালভাবে ছাড়া হবে এবং আগামীকালকে আরও একটি স্পেশাল ট্রেন এখান থেকে ছাড়ার উদ্দেশ্যে ছাড়বে এবং যুক্ত হবে, ঈদযাত্রায় যুক্ত হবে। আমরা এই ঈদযাত্রা যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা অন্যান্য বার দেখা যেত যে ট্রেনে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা, যেমন ট্রেনের ছাদে উঠে যাত্রীরা ভ্রমণ করত, এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখাই বর্তমানে সেনাবাহিনীও কিন্তু এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য, সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সবাই এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে তারা কিন্তু টহলে আসছে এবং দেখাচ্ছে যে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কেউ ঝুঁকিপূর্ণ যেন ট্রেন যাত্রা না করে। নুজহাত, আমি বর্তমানে আছি কমলাপুর রেল স্টেশনে। এই রেল স্টেশনের থেকে আমার কাছে সর্বশেষ এই আপডেট ছিল। পরবর্তী নিউজে আমি বাকি আপডেট জানাতে পারবো। নুজহাত। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আলওয়ান খান। ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী ও দেলদুয়ার উপজেলার তাঁতপল্লীতে দিন রাত চলছে শাড়ি তৈরির কাজ। ভোর থেকে রাত পর্যন্ত খটখট শব্দে মুখর থাকছে প্রতিটি তাঁত। দোকানে শোভা পাচ্ছে বাহারি সব শাড়ি। বাঙালি নারীর উৎসবের এক চিরন্তন সঙ্গী শাড়ি। অনেকের অন্যতম পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাহারি ডিজাইন আর নতুনত্ব এনেছেন তাঁতিরা। দুটি বড় উৎসব সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা ভিড় জমাচ্ছেন টাঙ্গাইলের পাথরাইল, করটিয়া, কালিহাতীর বল্লা সহ অন্যান্য তাঁতপল্লীতে। পুরান ঢাকা থেকে আসতেছিলাম, নববাড়ি থেকে প্রতিবারই আসি। এবার আসছি ওই যে টাঙ্গাইলের শাড়ির জন্য। কাপড়ের মান গুণগত অনেক ভালো, প্রাইসও কম, এর জন্য আমি এখানে বারবার মার্কেট করতে আসি। কটন, হাফ সিল্ক জামদানি, সফট সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, কাতান, বালুচুরি ও বেনারসি সহ নানা ধরনের শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। তসরের শাড়ি ও হাফ সিল্ক শাড়ি তৈরি করতেছি। ইনশাল্লাহ এবার ভালো হতে পারে। সামনে ঈদ, পয়লা বৈশাখ, এই উপলক্ষে আমরা শাড়ি, হাফ সিল্ক, জামদানি, তোসর এগুলো তৈরি করতেছি। নতুনত্বের পাশাপাশি টেকসই ও আরামদায়ক হিসেবেও টাঙ্গাইলের শাড়ির সুনাম রয়েছে, তাই এর চাহিদা অনেক বেশি। বড় উৎসব আমাদের ঈদ, তারপরে পুজো আছে, সামনে পয়লা বৈশাখ আসতেছে, তারপরে 26শে মার্চে আমাদের ভালো বেচাকিনি হয়। এই বছর রাজনৈতিক অস্থিরতা নেই, পাশাপাশি করোনা মহামারী বা এই ধরনের কোনো কিছু ঝঞ্ঝা নেই। তো আমাদের মনে হয় এই বছর ঈদটা খুব সুন্দরভাবে হবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত টাঙ্গাইল শাড়ির জনপ্রিয়তা অটুট থাকলেও কমেছে তাঁতের সংখ্যা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে খাল খনন উদ্বোধন করতে দিনাজপুরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রসঙ্গে আরেকবার ফিরে যেতে চাই। আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর শাহপাড়া, এই শাহপাড়ার খালটি কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী
তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি দেশের আরো 53টি এলাকা থেকেও কিন্তু এই খাল পুনঃ খননের কাজটি উদ্বোধন হয়ে যাবে। এই খাল উদ্বোধনকে কেন্দ্র করে এই এলাকায় এখন আমরা দেখেছি যে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে এবং এখানে শত শত মানুষ কিন্তু নেচে গেয়ে ঢোল পিটিয়ে কিন্তু তারা সভাস্থলে আসছেন এবং প্রত্যেকের মধ্যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল এই শাহবাড়ার খালটি পুনঃ খননের কাজের দাবি ছিল, সেটি আজকে তারা পূরণ হচ্ছে। সেই উচ্ছ্বাসেই সেই কথাতেই কিন্তু তারা অনেকটাই উচ্ছ্বাসিত এবং উৎফুল্লিত, উৎকণ্ঠিত এবং উচ্ছ্বাসিত তারা প্রকাশ করছে এবং তারা বলছেন যে এই খালটি দীর্ঘদিনের দাবি ছিল। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রথম খালটি খনন করেন এবং পরবর্তী সরকারগুলোতে সেই খালটি তেমন ব্যবস্থা না দেওয়ার কারণে কিন্তু এই খালটি অনেকটাই মরা খালে পরিণত হয়েছিল। আজকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যে এসে এই খালটি পুনঃ খননের কাজের উদ্বোধন করবেন, যার কারণে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবিটি সেটি পূরণ হবে। পাশাপাশি এই খালটি খালটি খনন হওয়ার পরেই এখানে পানির যে একটা সরবরাহ বৃদ্ধি পাবে এবং এই পানি দিয়ে দুই পারের মানুষের যে প্রায় 1122 হেক্টর জমির চাষাবাদের আওতায় আসবে এবং এখানে মাছ চাষ হবে এবং 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে জলবদ্ধতা ছিল সেটি কিন্তু নিরসন হবে, সেটা এমনটাই প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। তারা বলছেন যে এটি তাদের একটি প্রাণের দাবি ছিল, অর্থনৈতিকভাবে তারা অনেকটাই সচল হবে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভাস্থলে এসে তাদের এক নজর তাকে দেখবেন এবং তার দুটি ভাষণ শুনবেন, এমনটা কথা শুনে তারা কিন্তু অনেকটাই উৎফুল্লিত হচ্ছেন এবং বলছেন যে তারেক রহমানের ভাষণ শুনে তার ঠিক নির্দেশনা মতো তারা কাজ করবেন, এমনটা কথা তারা কিন্তু জানিয়েছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে সভাস্থলে আসবেন, তার ভাষণ আপনার মাধ্যমে অবশ্যই আমরা দেশবাসীকে জানাতে পারব। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। পরবর্তী প্রসঙ্গ, দেশের বিভিন্ন স্থানের মতো পটুয়াখালীতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ফলে বেশিরভাগ পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল ও অকটেন। গ্রামের অনেক খুচরা ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন তেল বিক্রি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চ চালকরা। তেল সংকটে সাগরে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন জেলেরা। এতে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর আলিপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে আছে শত শত মাছ ধরা ট্রলার। এই বন্দরে প্রতি সপ্তাহে 3 লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলে পাম্পগুলো পাচ্ছে মাত্র 75,000 লিটার। তোল নাই, আবার পাম্পে ঢুকলে 20 লিটার করিয়ে 10 লিটার করিয়ে দেয়, সরকার আইন করছে 10 লিটার। 100 লিটার তেল লাগে, এক পাম্পে ঢুকলে 10 লিটারের বেশি তেল দেয় না। তেল সার্টিফিকেট করে দোকানদারেরা, পাম্পে তেল নাই। কালকে তেল খুঁজতে তেল পাইনি, বানাতে যাই 125 টাকা করে তেল কিনছি। তাই হারাবাজার ঘুরিয়েছি, হারাবাজারে কোনো তেল নাই, জারদারে যাই তেলের সংকট। গাড়ি অর্ডার দিছি, গাড়ি আইতেছে, 1 সপ্তাহ ধরে তেল পাইতেছি না, এই জন্য সাগরে যাইতে পারতেছি না। ঈদকে সামনে রেখে পোশাক পরিচ্ছদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘরের সাজসজ্জার উপকরণ। পর্দা থেকে টেবিল ম্যাট, শোপিস থেকে ফেয়ারি লাইট এবং কৃত্রিম বাহারি ফুল, সব মিলিয়ে জমজমাট হোম ডেকোর বাজার। ঈদের আনন্দ এখন আর শুধু পোশাকে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে গৃহসজ্জায়ও। অন্দরমহলে নতুনত্বের ছোঁয়া আনতে হোম ডেকর বা গৃহসজ্জার পণ্যের বাজার এখন ক্রেতাদের ভিড়ে মুখরিত। শতরঞ্জি, বিছানার চাদর, পর্দা, সোফা ও কুশনের কাবার, কার্পেট, শোপিস সবকিছুতেই ঈদের পরশ। গোলাপ, অর্কিড ও চেরি সহ বাহারি কৃত্রিম ফুলের দিকে ঝুঁকছেন অনেকেই। আমাদের সাথে ঘরেরও সৌন্দর্যটা অনেক বেশি প্রয়োজন, এই জন্য আমি এটাকেও অনেক বেশি প্রাধান্য দিই। এটা সহজে আর কি আপনার ওয়াশ করা যায়, পরিষ্কার করা যায়, সেই জন্য আর কি এটা আমাদের চয়েস। আমরা বেশ কয়েকটা মার্কেটে ঘুরেছি, কোথাও দাম বেশিটা পাইনি আর কি, রিজনেবল, মানে অন্যান্য দিনের মতোই সেম রেগুলার প্রাইসই আছে আর কি। ঈদের সামনে ঘর সাজানোটাই মূল উদ্দেশ্য আমার কাছে। ঘরটা সুন্দর লাগলে মেহমান আসলেও ভালো লাগে। দেয়ালে ভিন্নতা আনতে ওয়ালম্যাট, নানা আকারের ছবির ফ্রেম, পেইন্টিং, ফুলদানি ও শোপিসের চাহিদাও বেড়েছে। এসবের সঙ্গে নতুন পর্দাও চাই। গরমে বেশিরভাগ ক্রেতার তাই পছন্দ হালকা রঙের কাপড়। শুধু জামা কাপড় পরলে তো ঘরটা পূর্ণাঙ্গ সুন্দর হয় না, সেজন্য আমরা বেডশিট,
পর্দা সবকিছু দিলে আমাদের কাছে ভালো লাগে। কেনাকাটা মোটামুটি শেষ, এখন এই ঘরের টুকিটাকি জিনিস, আর কিছু না। 27 রোজার পরে প্রত্যাশার একটু ভালো আশা করি, কারণ ওই সময় আমাদের কাস্টমার একটু চাপে। ঈদের আগে হোম ডেকোর আইটেমের চাহিদা কয়েক গুণ বাড়ায় খুশি বিক্রেতারা। এখন ভালোই চলতেছে, কাস্টমারের সমাগম আছে, শুরুতে ছিল না, এখন রোজার শেষ সময় সবারই একটু প্রয়োজন, সবাই কেনাকাটার মধ্যে আগ্রহী। যার যেটা ভালো লাগে সেটাই নিচ্ছে। ঠিক আছে, কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, টুকিটাকি চলতেছে আর কি। কাস্টমার কিনতেছে ঘর সাজানোর জন্য, বাট আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিনা। উৎসবকে ঘিরে অন্দরমহলকে সাজিয়ে তুলতে ক্রেতাদের এই ব্যস্ততা যেন ভালোবাসা আর অতিথি আপ্যায়নের প্রতিচ্ছবি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড় ও রংপুরে চলছে আলুর ফলন ঘরে তোলার মৌসুম, কিন্তু প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষিরা। প্রতি কেজি বিক্রি করতে হচ্ছে 5 থেকে 7 টাকায়, অথচ উৎপাদন খরচ পড়েছে আরও বেশি। এই অবস্থায় কৃষকদের মুখে হাসি নেই। এখন আলু তোলার ভরা মৌসুম। ভোরে জমিতে কাজ শুরু করেন চাষিরা। সারা দিনই ব্যস্ত থাকেন তারা। পরম যত্নে ঘরে তোলেন কষ্টের ফসল। চলতি মৌসুমে আলুর দাম অনেক কমে গেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন রংপুরের হাজার হাজার চাষি। 140 শতক মাটিতে মনে করো খরচ হয়েছে আমার নাইলো 2 লাখ টাকা। এখন আলু যে মনে করো বিক্রি করব, সেই পাড়িটাই আমি পাচ্ছি না। আলু 60 টাকা কেজি, 6 টাকা কেজি, এগুলা পোষা, এগুলা যে কাম লাগিয়েছে যে দাম 10 টাকা শেয়ার এখন আলুর দাম। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে রংপুর জেলায় 54,050 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ কমেছে প্রায় 13,000 হেক্টর জমিতে। খুব শীঘ্রই আমাদের আলু হারভেস্ট শুরু হবে। যেটি লক্ষণীয়, গত বছরও আমরা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে বেশ কিছু রপ্তানিকারক যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের এই রংপুর থেকে কিন্তু তারা আলু রপ্তানি করেছেন। উত্তরের জেলা পঞ্চগড়েও আলু তোলায় ব্যস্ত চাষিরা, তবে বাজার নিয়ে হতাশ তারা। রপ্তানিতে জোর দেওয়ার পাশাপাশি সার ও কীটনাশকের দাম কমানো না হলে চাষ চালিয়ে যাওয়া কঠিন হবে বলে মনে করেন উৎপাদকরা। সার ওষুধ কিনতে অনেক টাকা লাগে, হাল চাষ করতে আপনার বহু টাকা খরচ, মোটামুটি বিঘাটা 70 থেকে 80,000 টাকা খরচ। দাম টাম নাই, এখন হয়তো সামনে বার আলু না করার চিন্তা ভাবনা আছে আমাদের। আলুর আমদানি বেশি, খাচ্ছে কম, এই জন্য এই দাম কম। যদি সরকার একটু সুদৃষ্টি রাখতো, আলুটা যে বাইরে কোথাও একটা ব্যবস্থা করতো, তাহলে মনে হয় যে বাংলাদেশের কৃষক কিছু একটু রক্ষা হইতো আর কি। পঞ্চগড়ের চলতি মৌসুমে 13,466 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 139 হেক্টর কম। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।